আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলোর ডায়েরির পক্ষ থেকে আমি লিসা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ধন্যবাদ। আপনার কি ধারণা এইভাবে জোর করলে আমি আপনার হয়ে যাব? আমার দেহটাকে কেবল মুচড়ে ফেলতে পারবেন আপনি, কিন্তু আমার মন শুধু ঘৃণা করে আপনাকে। আই জাস্ট হেট ইউ। ঠাস শব্দটা তুলে আমার গালে সশব্দে চর বসিয়ে দিল আমান, আর তার চরের তীব্রতায় আছড়ে পড়লাম আমি তার বিছানায়। রক্ত লাল হয়ে আছে আমানের চক্ষুদয়। রাজ্যে রাগ ভর করেছে যেন সেই চক্ষুদয়ে। সেদিকে তাকিয়ে বুকের ভেতরটাই ধক করে উঠল আমার। অজানা আশঙ্কায় যেন কেঁপে উঠল তা থেকে থেকে। কিন্তু আপন মনে নিজেকে শক্তি জোগালাম আমি। আলতোভাবে ঢোক গিললাম তার অলক্ষ্যেই। আমি চাই না সে আমাকে দুর্বল ভাবুক, কারণ বাবা বলেন মানুষ যতক্ষণ আমাদের দুর্বল করতে পারে না, যতক্ষণ আমরা নিজে থেকে দুর্বল না হই। আমি উঠে বসলাম আর মনকে শক্ত করে বলতে চাইলাম তাকে কিছু, কিন্তু আমি কিছু বলার আগে সে হ্যাঁচকা টানে আমাকে বসা থেকে তুলে নিয়ে এলো একদম তার মুখোমুখি। তার আর আমার মাঝে দূরত্ব হয়তো 1 আঙুলের। সে দাঁতে দাঁত চেপে স্থির দৃষ্টি নিক্ষেপ করে আছে আমার দিকে। আমার বুকটা আবার ধক করে উঠল, সাথে দেহে খেলে গেল ভরা কাঁপুনি। সে এবার ফুঁ দিয়ে সরিয়ে দিল আমার কপালের ওপর উপচে পড়া চুলগুলো। আমি শিউরে উঠে চোখ মুখ খিঁচে রইলাম। এবার সে আলতো হাতে 2 পাশে আলো থালো হয়ে থাকা চুলগুলোকে পরম মমতায় গুজে দিল আমার কানের পেছনে। তার হাতের এমন স্পর্শে কম্পন জাগাচ্ছি আমার দেহে, আর আমি কাঁপতে লাগলাম টকটক করে, সাথে কুলকুল করে ঘামতে লাগলাম ভরা স্রোতিতে। ঠান্ডা গরম মেশানো এক ঝাঁঝালো অনুভূতির ছোঁয়া লেগে গেল যেন আমার মনে। সে আমার দিকে তাকিয়ে আছে, চোখে ঘন আবেগ ঠেলে, মারাত্মক সেই চাহনি যা হিমশীতল হাওয়া বহমান করে সিদ্ধারায়। তার এই দৃষ্টিতে নিজের খেই হারিয়ে ফেলেছি যেন আমি। ফর্সা মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছে তার, নাক ছুঁয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘাম। গাঢ় লাল রঙের ঠোঁটটি রং পাল্টে ধারণ করেছে জাম রঙের। আমি তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলাম তার থেকে। এই চোখে খুন হওয়ার অভিপ্রায় জন্ম নেবে যে কোনো কন্যার, কিন্তু আমি এমন বাসনা মনে ধারণ করতে চাই না, কারণ আমি জানি এই সুন্দর দেখতে মানুষটি আসলে মাকাল ফল, যার ভেতরটা একদম কালো আর নর্দমায় কীটময়, যার এই সৌন্দর্য কোনো এককালে আমাকেও মোহিত করেছিল হয়তো, কিন্তু সেটা ছিল নেহাত ভালো লাগা। কল্পনা জগৎ থেকে নিজেকে টেনে হিঁচড়ে বের করলাম আমি, আর তারপর ধস্তাধস্তি করতে লাগলাম তার থেকে নিজেকে ছাড়ানোর জন্য। কিন্তু সে আরও আঁকড়ে ধরল আমাকে, যেন একদম মিশিয়ে নিতে চাই সে, যেন আমাকে নিজের মাঝে। সে সেইভাবেই ফিসফিসালো, রূপকথা, তুমি আমার স্বপ্নের পরীর মতো মোহনীয়। তোমাদের ডুব দিতে বড্ড মনে চায় আমার। কেন পালিয়ে বেরো বারবার আমার থেকে? তারপর আমার হাতের মাঝে নিজের আঙুল পুরো লক করলো তার নিজের হাত জড়ায়। তারপর তা রাখলো নিজের বুকের বাঁ পাশে। তার হৃৎপিণ্ডের অতিরিক্ত ধুকপুকানি অস্বস্তিতে ফেলছে আমায় প্রচুর, আর তার গরম নিঃশ্বাস এই যেন ফিসফিসিয়ে বলছে আমাকে তার মনের খবর। আমি নিজের হাতটি ছাড়ানোর চেষ্টায় লেগে গেলাম আবারও, আর চিৎকার করে বললাম, আপনি কি জানেন আপনি একজন সাইকো? আমি বুঝতে পারি না একজন মানুষ এতটা সাইকো কিভাবে হতে পারে, যেখানে সে নিজের একজন সুমান্যধর ডাক্তার মিস্টার আরিফুল আমান। এখনও সময় আছে, নিজের ট্রিটমেন্ট করুন। আপনি হয়তো জানেন না আমার পরিবারের সবাই নেতা গোছের, তারা হন্য হয়ে খুঁজছে আমাকে। যদি তারা আমাকে আপনার এখানে এই অবস্থায় পায়, আপনার আইডিয়াও নেই আপনার কি অবস্থা করবে। তারা জাস্ট কুকুর লাগিয়ে দেবে আপনার পেছনে, আর তারা ছিঁড়ে খাবে আপনাকে। আমার কথাই সে হাসল, সে এক হাড়ে হিম ধারানো উন্মাদের মতো হাসি, যা বরফ শীতল করে তুলল আমাকে। আমি পরপর ঢোক গিলেও করতে পারলাম না নিজেকে শান্ত। আমি চোখ বুঝালাম, করতে চাইলাম নিজেকে শান্ত, কিন্তু তার যেন আমার সেই সুখ সহ্য হলো না। সে একটানে আমাকে নিজের সাথে মিশিয়ে ভরিয়ে দিতে লাগলো গভীর আদরে।
তার গভীর স্পর্শ খেলা করতে লাগলো আমার ঘাড়ে আর কোমরে, আর সে অজস্র চুমু কাটতে লাগলো আমার পুরো মুখ জোরে। আমি ছটফট করতে লাগলাম ছাড়া পাওয়ার আশায়, কিন্তু তার হাতে অসুরের শক্তি। সে যেভাবে আমাকে নিজের সাথে চেপে ধরে বলল, তোমার বাবা মায়ের চোখের সামনে থেকে তুলে নিয়ে এসেছি তোমাকে আমি। তারা আমার একটা চুলও বাঁকা করতে পারেনি। তুমি আমাকে কুকুরের ভয় দেখাও? ছে! মুখ কোঁচকালো সে, তারপর মাথা ঝাঁকিয়ে দৃষ্টি আমার দিকে কেন্দ্র করে বলল, তোমাতে আসক্ত আমি প্রিয়। আমার সব কিছু জুড়েই কেবল তোমারই অস্তিত্ব। তুমি মাটির নিচে লুকিয়ে থাকলেও আমি সেইটা খুঁড়ে তোমাকে বের করে নিয়ে আসবো। সুতরাং আগের মতো আর কোনো ধরনের বোকামি করো না রূপ, আর না পালানোর চেষ্টা করবে তুমি। আমি তো পালাবই, করবো না আমি বিয়ে তোকে। দেখি কিভাবে রাজি করাস তুই আমাকে এই বিয়ে করতে, জানোয়ার। দাঁতে দাঁত পিষে বললাম আমি। পুরো গা যেন রাগে জ্বলছে আমার। দুই হাতে তার স্পর্শ করা জায়গাগুলো জোরে জোরে ঢুলতে লাগলাম আমি। আমার কাছে তার স্পর্শগুলো যেন বিষাক্ত ঠেকছে। কথাগুলো বলার পর ঘাবড়ে গেলাম আমি, কারণ পাগলকে পাগল বললে তাদের রাগের পরিমাণ যে বেড়ে যায়। আমি ভীতু চোখে অপেক্ষা করতে লাগলাম তার পরের অত্যাচারে। কিন্তু আমাকে চমক দিয়ে সে প্রাণ ঢালা হাসল। তার চিকন চিকন সমান দাঁতগুলো চিকচিক করে উঠল এতে। গালের পাশে পড়ল তার চমৎকার টোলো। হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো সে মেঝেতে, যেন যেন কোনো বিশেষ নামকরণ করেছি আমি তার। আমি ভ্রু কুঁচকে তাকালাম তার দিকে, কিন্তু সে অপেক্ষা না করেই বলল, আজকের রাতটা তোমার প্রিয়। তোমার যা মনে চাই সেই নামে ডেকো। আর মাত্র কয়েকটি ঘন্টা, তারপর আমি তো তোমারই। এই বলে আমাকে আবার কক্ষে রেখে তালাবদ্ধ করে চলে গেল সে। আর আমি ফপিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়লাম ফ্লোরে। বুকের ভেতরটা আজ বড্ড জ্বলছে আমার বাড়ির জন্য। বাবা মায়ের একমাত্র মেয়ে আমি, আর তাই তাদের ভালোবাসার রাঙ্গা মুখটি বারবার ভেসে আসতে লাগলো আমার স্পটে। মায়ের সেই আদর, বাবার মিষ্টির শাসন, সব কিছু বাড়াবাড়ি রকমের মিস করতে লাগলাম আমি। আমার বিয়ে নিয়ে যে তাদের কত স্বপ্ন, আর কয়েকদিন পর তো তারা আমার বিয়ের ডেটও ঠিক করেছে। আজ আমার বিয়ের শপিং ছিল। বারবার সব ভেবে ডুকরে কাঁদতে লাগলাম আমি। অশ্রুর ফোয়ারা নামছে আমার আঁখি ছুঁয়ে। আজ বারবার মনে পড়ছে আমার সেই অলক্ষণের সময়ের কথা, যখন আমার প্রথম দেখা হয়েছিল এই সাইকো ডাক্তারের সাথে। সাইকোটার সাথে আমার তখন প্রথম দেখা হয় যখন আমি ক্লাস 9-এ পড়ি। 9 শব্দটা আমার জন্য বাড়াবাড়ি রকমের অপয়া। প্রথমত আমার 9 বছর বয়স, আর এরপর আবার 9ম শ্রেণী, আর এখন আমার 19 বছর বয়সের সমস্যা। আমার যখন বয়স 9 তখন হুট করে ডান হাতটি ভেঙে ঘোর বিপাকে পড়েছিলাম আমি। হাতে তীব্র কষ্টের সাথে রেজাল্টের ঝামেলা, এক অবিষম অবস্থা। আর এরপরে সমস্যাটি এলো আমার 9ম শ্রেণীতে। তখন আমি বিজ্ঞান বিভাগের ছাত্রী। পড়াশোনার চেয়েও ভালোবাসার তার ক্লাসের দিকে আমার মনোযোগ তখন অতিরিক্তই বেশি। হয়তো একেই বলা হয় বায়ুসন্ধিকাল। ঠিক সেই সময় যখন আমার দ্বিতীয় সাময়িক পরীক্ষার দোরগোড়ায়, ঠিক তখন অতিরিক্ত অসুস্থ হয়ে গেল আমার মা। বাবা তখন ব্যবসায়ী কাজে বাইরে। বাসায় আমি ছাড়া আর কেউই নেই। আর তাই আর কোনো উপায় না পেয়ে মাকে নিয়ে আমি ছুটলাম হাসপাতালে। ওই দিন ঘটনাগুলো আজও চোখের সামনে ভেসে ওঠে আমার। এই বন্ধ কক্ষে আমি আবারও হারিয়ে গেলাম আমার সেই অতীতে। আজ থেকে প্রায় 4 বছর আগে সেই রোমাঞ্চকর অতীতে, যাকে সেই সময় আমি আমার রোমান্টিক অতীত বলে মনে করতাম। ডক্টর, আম্মুর কি হয়েছে? উনি হঠাৎ এমন অজ্ঞান হয়ে গেলেন কেন? আমার উৎকণ্ঠিত চেহারার দিকে তাকিয়ে মোলায়েম হাসি দিল ডাক্তার জাবেদ। কিন্তু আমার চিন্তা যেন বেড়েই চলেছে। আমি আলু ফালু অবস্থায় পায়চারি করছি আইসিইউ কক্ষের বাইরে। ডক্টর আঙ্কেলটা আমাদের পূর্ব পরিচিত, আর তাই ভর্তি সংক্রান্ত কাজগুলো তেমন একটা ব্যাঘাত পেতে হয়নি আমার। ইনশাল্লাহ উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আপনি এতটা চিন্তা করবেন না। কারো মিষ্টি কণ্ঠস্বর ঘোর কাটল আমার। আমি অশ্রুসিক্ত ভেজা চোখে ফেলিয়ে তাকালাম তার প্রাণে। ফর্সা গোলগাল মুখের একটি ছেলে, মুখটা যেন অতি মায়াময়। ঘন পাপড়িযুক্ত গভীর চোখ তার চোখ, যাতে চিকন ফ্রেমের চশমা, যেন তার চোখের সৌন্দর্য কাউকে না দেখাতেই তৈরি। আমার এমন হ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে ছেলেটি মুচকি হাসল, আর এতেই লজ্জায় ভর করল আমাকে। আমি যেন লজ্জায় কুঁকড়ে গেলাম মুহূর্তে।
আর তাড়াতাড়ি মাথা নুইয়ে বললাম, আপনি কীভাবে জানেন আমি আমার আম্মুর জন্য এখানে বসে আছি? ছেলেটি হাসলো, এমনভাবে হাসলো যেন আমার কথাটি কোনো জোকসের পর্যায়ে পড়ে। এতে প্রচণ্ড রাগ হলো আমার। পুরো কুচকে মুখ ফুলিয়ে তাকালাম তার পারে। এবার যেন ছেলেটি আরও মজা পেল। শব্দ তুলে হেসে উঠল সে। আমি মুগ্ধ চোখে আবার তাকালাম তার পানে। চিকন এক পাটি ঝকঝকে দাঁত যেন সাদা টাইলসের প্রতিচ্ছবি। হঠাৎ সে তুড়ি বাজালো আমার মুখের ওপর। চমকে লজ্জায় হকচকিয়ে গেলাম আবারও আমি। আর আমতা আমতা করে বললাম, আসলে আমি কখনো এইভাবে একা আসিনি। হসপিটালের নিয়ম নীতি বা নানা কার্যবিধি সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই আমার। আর তাছাড়া হুট করে আপনি আমার আম্মুর কথা বললেন, তাই খানিকটা বিস্মিত হলাম। এবার সেই পুরুষটি আমার পাশে বসে পড়ল। তার এই পাশে বসাটা যেন অন্যরকম ভালো লাগায় আবৃষ্ট করলো আমায়। ভালো লাগার এক কঠিন রোগের সূত্রপাত হচ্ছে যেন। ঠিক তখন আমার মনের মাঝে, আসলে আমি এই হসপিটালের নিউ ডক্টর। 1 মাস হলো জয়েন দিয়েছি। আমার পড়াশোনা সব ইন্ডিয়ায়। অনেক ছোট থেকেই ওখানে থাকতাম আমি। তবে আমার দাদুর বাড়ি নাকি এখানে ছিল, তাই এখানে এসে কাজ করা ছিল। তার কথার মাঝখানে অবাক হয়ে প্রশ্ন ছুড়লাম আমি। কারণ দাদুর বাড়ি ছিল হয় কিভাবে? আমার কথায় যেন সে হালকা ইতস্তত হলো। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হনহনিয়ে ত্যাগ করলো ওই স্ট্যান্ডটি। আর আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম তার চাওয়ার প্রাণে। আর আনমনে বিড়বিড়িয়ে বললাম, আমার ভুলটা কোথায় হলো? নিজের কক্ষে বসে আছে আমান। একের পর এক সিগারেট খেয়ে চলেছে সে। সিগারেটের কালো ধোঁয়াময় কক্ষে সাজ আটকে আসা ভাবটা আজকাল আর তার হয় না। আসলেই মানুষ অভ্যাসের দাস। আঁখি ছুঁয়ে অনর্গল অশ্রু ঝরে পড়ছে তার। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে আজ তারও। তবে সে বুঝতে পারছে না এই কান্না সুখের না দুঃখের। দীর্ঘ 5 বছর ধরে হন্য হয়ে খুঁজছে সেই রূপকথাকে। নানা জায়গায় চাকরির সুবাদে ভালো সুযোগ এলেও সে যায়নি চট্টগ্রাম ছেড়ে। কারণ তার বিশ্বাস ছিল একদিন না একদিন তার সে প্রিয়সীকে খুঁজে পাবেই। রূপকথার বলা সাইকো শব্দটি বারবার কানে বাজছে আমানের। আর তা আবার মনে পড়তে মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল তার। সে মুখে সেইভাবে হাসি টেনেই বলল, শান্ত নিরামিষ ছেলেটিকে আমিষে গড়ে তুলেছ তুমি। মেয়েদের থেকে পালিয়ে বেড়ানো ছেলেটিকে নিজের প্রতি আসক্ত করেছ তুমি। ভালোবাসার যার ছিল ভীতি, তাকে ভেঙে চুরে গড়েছ নতুনভাবে। তাহলে তার ভালোবাসাটাকে অস্বীকার কর কিভাবে এখন তুমি? আমার হৃদয়ে ভালোবাসার সমুদ্র যেহেতু তুমি জেগিয়েছো, সেই সমুদ্র তোমাকেই তুলতে হবে। সেই সমুদ্রে তোমাকেই ডুবতে হবে রূপকথা। তুমি আজীবন আমার সাথেই থাকতে হবে। তুমি চাইলেও তুমি আমার, আর না চাইলেও তুমি শুধুই আমারই। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে নেশাক্ত দৃষ্টিতে সামনের দেয়ালে ঝুলানো অসংখ্য রূপকথার ছবির দিকে তাকিয়ে রইল আমান। বারবার চোখ বুজে আসছে তার। কিন্তু সে অপলোকে আরও কিছুটা সময় দেখতে চাইল তার রূপকথার মিষ্টি হাসিটিকে। শেষে ত্রন্ধা নেমে আসে তার দু চোখে, যাতে রোজকার মতো আজও ভেসে ওঠে রূপকথার সাথে দেখা হওয়া দিনগুলোর ছবি। তাকে দেখে তার প্রতিদিনের ধীরে ধীরে আসক্ত হয়ে যাবার ছবি। তাকে ভালোবাসতে বাসতে পাগলের মতো ভালোবাসার নিগুড় অনুভূতির ছবি। রূপকথাকে প্রথম চট্টগ্রামে একটা সুনামধন্য বেসরকারি হাসপাতালে দেখেছিল আমান। ওই হাসপাতালে জয়েন দেওয়ার বয়স তখন মাত্র কয়েকটা মাস। রাতের কিছু পেশেন্ট দেখে কেবিন থেকে বের হচ্ছিল আমান। হঠাৎ একটা পিচ্ছি মেয়ের ওপর চোখ আটকে গেল তার। বেগুনি নীল স্টেপের লং স্কার্টের সাথে লাল ফুলনের কামিজ, আর মাথায় হলুদ সবুজ মিশালের ওড়না, যা গায়ে কম ফ্লোরের লুটোপুটি খাচ্ছে বেশি। পুরো জীবনে আরও অনেক মেয়ে দেখেছে আমান, কিন্তু এই মেয়েটাকে অদ্ভুত মনে হলো আমানের। অদ্ভুতভাবে চোখ দুটো যেন বারবার ওই ওপারে আটকে যাচ্ছে তার। চলাফেরা করা একটা রংধনু মনে হচ্ছে তার মেয়েটিকে। সে আনমনে এগিয়ে গেল এক কদম সামনে। সামনে এগোতেই একরাশ মুগ্ধতা অনুভব করলো সে। ছিপছিপে গরনের মাঝারি সাইজের একটা মেয়ে। ঠিকভাবে দাঁড়ালে হয়তো তার বুকের সমান হবে। আলো থালো চুল, যা পিঙ্ক কালারের বেবি ব্যান্ড দিয়ে আটকানো।
পায়ে কালো স্লিপার, ফর্সা গালে দুই পাশে টকটকে লাল, যেন কেউ খুব জোরে চিমটি কেটেছে। আঁকি ছুঁয়ে নামছে অশ্রু ফোয়ারা। আমানের এবার খুব খারাপ লাগতে শুরু করলো। নিজের মা বাবাকেও অনেক শৈশবে হারিয়েছে, আর এরপর থেকেই একা সে। আপনজন বলতে তেমন কেউই নেই তার। বাবা মা পালিয়ে বিয়ে করেছিল, আর এই কারণে দাদুর বাড়ি আর নানুর বাড়ির সাথে সম্পর্ক একদমই বিচ্ছিন্ন তাদের। এমনকি তাদের সম্পর্কে তেমন কিছু জানেই না সে। তার বাবা ইন্ডিয়ায় বিজনেস করতো, আর সেই সুবাদে তার মাকেও সেখানে নিয়েই যান তিনি। হঠাৎ একদিন পুরাতন কিছু কাগজ ঘেঁটে নিজের দাদুর বাড়ির সম্পর্কে জেনেছিল সে, বছর কয়েক আগে। হঠাৎ একদিন পুরাতন কিছু কাগজ ঘেঁটে নিজের দাদুর বাড়ির সম্পর্কে জেনেছিল সে বছর কয়েক আগে, কিন্তু নিজের পড়াশোনার জন্য আশা হয়ে ওঠেনি তার। এখন সব কিছু ঠিক করে 6 মাস হলো সেই দেশে এসেছে। হঠাৎ রূপকথার ফোঁপিয়ে কাঁদার শব্দে নিজের চেতনা ভেঙে আইসিইউতে ঢুকে পড়ে আমান। তারপর রূপকথার রোগী সম্পর্কের খোঁজ নিয়ে রূপকথার সাথে কথা বলতে যায় সে। আশেপাশে কিছু পড়ার শব্দে হকচকিয়ে ওঠে আমান। সে ডলতে ডলতে বের হয় কক্ষ ছেড়ে। অতিরিক্ত সিগারেট আর কাঁচা ঘুমটা ভাঙায় দেহটা ধুলছে তার। সে সেইভাবে শব্দের উৎসের দিকে এগিয়ে গেল। হঠাৎ আলতো দরজা খোলার শব্দে চমকে উঠলাম আমি। কেউ ধীর পায়ে আমার কক্ষে প্রবেশ করছে। আমি সাবধান হয়ে গেলাম আর অপেক্ষা করতে লাগলাম সুযোগের। আমাকে ঘুমন্ত দেখে অসাবধান হয়ে গেল কক্ষে প্রবেশ করা মেয়েটি, আর সাথে সাথে মেয়েটিকে পেছন থেকে আঘাত করলাম আমি। আর তারপর সরি বলে বেরিয়ে গেলাম কক্ষ ছেড়ে। মেয়েটির হাতে থাকা খাবারের প্লেটটি আছড়ে পড়ে ঝিনঝিনিয়ে সৃষ্টি করলো ফ্লোরে। এতে ভয়ে আত্মা কেঁপে উঠল আমার, কিন্তু নিজেকে থামালাম না। ছুটে বেরিয়ে এলাম কক্ষ ছেড়ে, গন্তব্য সদর দরজার দিকে। শেষে ঘর থেকে বের হয়ে এলাম আমি। বুকের ভেতরটা ধরফর করছে আমার। খোলা হাওয়ায় জোরে নিঃশ্বাস নিয়ে চোখ মিদুলাম। আঁখে ছুঁয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়ছে আমার। আমি প্রফুল্লভাবে সামনে পা বাড়াতে কেউ পেছন থেকে হাতের বাহু চেপে ধরল আমার। আমি চমকে পেছনে ফেরার আগে সে নিজের সাথে মিশিয়ে নিল আমাকে। মুহূর্তে দেহে হিম ধরে গেল আমার। এই স্পর্শ আমার অপরিচিত নয়। আমি কম্পিত দৃষ্টিতে চোখ তুলে তাকালাম সামনে। রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে ডাক্তার আমান। অতিমাত্রায় ক্রোধে ফোঁস করছে সে, আর তার সেই তপ্ত নিঃশ্বাস আমার চোখে মুখে উপচে পড়ছে, অস্বস্তিতে ফেলছে আমাকে। আমি তার দিকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছি, আর এতে সে আরও শক্তভাবে আঁকড়ে ধরল আমার বাহু। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহসিকতা দেখে আমি অবাক হচ্ছি রূপ। তুমি আবার পালানোর চেষ্টা করেছো? তারপর আবারও চেঁচালো সে। তোমাকে এক কথা কতবার বলতে হবে রূপকথা, যে তুমি তোমার পিতাকে যেমনটা দেখেছো সে মোটেও তেমনটা নয়। সে তোমাকে বিজনেস ডিলের জন্য আরমানের সাথে বিয়ে দিচ্ছে, আর তাছাড়া সে আমাকে বিয়ে দিচ্ছে আপনার থেকে দূরে পাঠাতে, তাই তো? তুমি জানো? হ্যাঁ জানি। আপনার মতো একজন সাইকো লোক কখনোই কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। আর আমি নিজের চোখে আপনাকে আমার বাবার কলার ধরতে দেখেছি, তার সাথে উচ্চ চড়ে কথা বলতে দেখেছি। তাছাড়া আপনার জন্ম নষ্ট হওয়ায় জীবনের সংখ্যা তো নেহাত কম নয়। আর আপনার কি ধারণা এইসবের পরও আমি আপনাকে বিয়ে করতে ইচ্ছে পোষণ করব? তাছাড়া আপনি একজন বদ্ধ পাগল লোক। আমার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল আমান। সে দাঁতে দাঁত পিষে আমাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমি পাগল? আমাকে পাগল মনে হয় তোমার? আর আমি কার জীবন নষ্ট করেছি? কি করেছি আমি? হ্যাঁ, পাগলই মনে হয় আপনাকে। যে ছেলে একটা মেয়ের থেকে বারবার না শোনার পরও তার পেছনে পড়ে থাকে আর শেষে তাকে কিডন্যাপ করে, সে পাগল নয় তো কি? আর জীবন নষ্টের কথা বলছেন? হ্যাঁ, তা নিজের ভেতর থেকে জিজ্ঞেস করুন। তার বুকের ওপর সজোরে টোকা দিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠলাম আমি। আর সে অবাক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে আমার পানে, কিন্তু তা উপেক্ষা করেই আবার বললাম আমি, দেখুন, আমি আপনাকে আগেও বলছি আর আবার এখনও বলছি, 1 সপ্তাহ পর আমার বিয়ে, আর আমি আমার বিয়েটা হাসি মুখে ভাবে উপভোগ করতে চাই। আর তাছাড়া জোরজবস্তি করে বিয়ে করা যায় না মিস্টার আমান। টেনে হিঁচড়ে আমাকে আবার বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে আমান। আমার চিৎকার যেন একদমই শুনতে পাচ্ছে না সে। তার ধরে রাখা জায়গাগুলোতে হয়তো ছিলে যাচ্ছে, সাথে জ্বলছেও প্রচুর। হঠাৎ ড্রয়িং রুমের সোফার সাথে অতিরিক্ত জোরে বাড়ি খেলো আমার পা। ব্যথায় কুঁকড়ে উঠলাম এতে আমি, কিন্তু সে তাকালো না সেদিকে। সে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলল সামনে।
তারপর আবার সেই বন্ধ কক্ষে নিয়ে এসে তালাবদ্ধ করে দিল। ফোপিয়ে কাঁদছি আমি। আজকাল এই আমানটাকে বড্ড অচেনা মনে হয় আমার। একে যেন আমি চিনি না, একদমই চিনি না। আমি এই অপরিচিত যুবককে, এই যুবক মোটেও আমার সেই আমার নয়, যাকে একসময় ভালোবেসেছিলাম, নয় সেই শান্ত মায়াবী ছেলেটি, যার প্রতি কোনো একসময় তীব্র অনুভূতি অনুভব করতাম আমি, যাকে এক ঝলক দেখার আশায় বারবার ছুটে যেতাম তার পারে। আমি ফিরে গেলাম আবারও সেই অতীতে, আমাদের অতীতে। আবার ডুব দিলাম সেই শান্ত ছেলেটির মায়ায়। মায়ের ট্রিটমেন্ট চলছিল সেখানে আরও 2 মাস। আমি রোজ আমানের কেবিনে গিয়ে এক পলকের জন্য দেখে আসতাম সেই শান্ত ছেলেটিকে, যে বুদ্ধিদীপ্ত চোখের ঝিলিক তুলে কথা বলতো রোগীদের সাথে, যার মিষ্টি কণ্ঠস্বর রোগীদের মনে জাগত প্রশান্তি। আমিও মুগ্ধ হয়ে শুনতাম তার মুখশ্রীতে এক একটা ধ্বনি, যা অনাবিল মিষ্টি হাওয়ায় ছড়িয়ে দিত আমার মনে। আপনি কি এখনো কাজের মাঝে ডুবে থাকবেন ডক্টর? কারো রেনেঝিনি কণ্ঠে মাথা তুলে তাকালো আমান। কিছু সময় আগে তীরে হয়ে থাকা তার মেজাজটা যেন মুহূর্তে শান্ত হয়ে গেল তার। সে মুখে আলতো হাসি ঝুলিয়ে বলল, তো কি করতে হবে বলো? ঠিক তখনই তার সামনের চেয়ারে আইস করে বসলাম আমি। আজ 1 মাস আমি রোজই এই মায়াবী ডক্টরের চেম্বারে আসি। মাঝে মাঝে মনে হয় এমন ডাক্তার আশেপাশে থাকলে বারবার অসুস্থ হতে চাইবো। তার মিষ্টি হাসিতে আজ মন ভালো হওয়ার আবেশ, আর তার চাহনি এই যে যেন আমার হৃদয় হরণের জন্য যথেষ্ট। কারো খুক খুক শব্দে কেঁপে উঠলাম আমি। আমার স্থির দৃষ্টি ফেলে তাকিয়ে আছে আমার পানে। তার এই দৃষ্টি ঈষৎ কম্পন ধরল আমার দেহে, কিন্তু নিজেকে সামলে মুচকি হেসে বললাম, চলুন না একটু টাইল দিয়ে আসি হাসপাতালটা। আপনি না হয় আমার বন্ধু হবেন বলেছিলেন, আমি তো এখনো বোর হচ্ছি। সে আলতোভাবে মুচকি হেসে উঠে দাঁড়ালো, আর তারপর আমাকে নিয়ে বের হলো টাহেল দিতে। কয়েকটা পেশেন্টের কাছে গেল সে, সাথে আমিও। আলতো মাথায় ঝাঁকিয়ে মোলায়েম স্বরে সে কথা বলছে রোগীদের সাথে, আর আমি মুখে হাসি রেখা টেনে তাকিয়ে আছি কেবল তার প্রাণে। আমার দৃষ্টিতে পুলক সঞ্চার। আসলে তার মতো সাবলীল ভাষার অধিকারী ডক্টরের দেখা খুব কম মেলে। থুতনির নিচের অংশটা ঈষৎ কাটা তার, তবে এই কাটা দাগটি যেন তার আলাদা সৌন্দর্য। আমাকে দেখা শেষ? হঠাৎ তার করা প্রশ্নে আলতোভাবে কেঁপে উঠলাম আমি। সে রুগী দেখা শেষ করে সামনে 2 কদম এগিয়ে সামনের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল তার দৃষ্টি সম্মুখে, কিন্তু তার কৃত প্রশ্নে লজ্জায় অতলে ডুবিয়ে মারছে আমাকে। ইস, শব্দ তুলল সাথে সাথেই আমার মনে কোঠরে। কান দিয়ে হঠাৎ বের হতে লাগলো গরম ধোঁয়া। আমি নিজেকে সামলে নিলাম আর চোখ কক্ষের কর্নারে নিবদ্ধ করে বললাম, আপনার চশমার পাওয়ার কত ডক্টর? আপনি কি পারেন না লেন্স পরতে? এবার সে আলতোভাবে ভ্রু কুঁচকে তাকালো আমার দিকে। তার এমন তাকানোতে ঘাবড়ে গেলাম আমি। এক হাতে অন্য হাত মোচড়াতে মিনমিনিয়ে আমতা আমতা করে বললাম, না মানে আপনাকে চশমা ছাড়া হয়তো আরও বেশি ভালো লাগতো। এবার সে হাহা করে হেসে উঠল। একে যেন বলে প্রাণ হরণকারী হাসি, প্রাণ ঢালা হাসি। হাসলেই তার সাদা টাইলসের মতো দাঁতগুলো ঝিলিক তোলে, আর আমার হিংসে বাড়ে। ইস, কেন ছেলে মানুষের এত সুন্দর হতে হবে? কেন সে এমন প্রাণঢালা হাসির কেবল আমার জন্যই হাসে না? মাঝে মাঝে মন চাই তাকে মাঝে মাঝে মনে হয় তাকে বাক্সহীন করে কেবল আমার কাছেই রাখি। শুধু আমিই দেখি, আমি মুগ্ধ, আমি পুলকিত হয়ে তাকিয়ে রইলাম তার হাসির প্রাণে। এ যেন মধুর সঙ্গীত তুলে রিনঝিনভাবে বেজে চলল আমার হৃদয়ে। শুধু এতটুকু বলতে চাই প্রিয়, শুধু এতটুকুই বলতে চাই, আমি প্রিয়। যখন তুমি সামনে থাকো আমি ভালো থাকি, তোমার অনুভব করে কম্পিত হই। তুমি আছো বলেই আমি শিহরিত হই। সূর্যের ঝাঁঝালো রশ্মি কক্ষে প্রবেশ করতেই আড়মোড়া ভেঙে উঠে বসলাম আমি। মাথাটা বড্ড ভারী হয়েছে আমার, আর হয়তো এই কারণেই আমার বেগ পেতে কিছু সময় লাগলো। এই ভেবে যে আপাতত আমি কোথায় আছি। কিছু সময়ের মাঝে আমি অবগত হলাম আমার অবস্থান সম্পর্কে, আর এতে বিরক্ত কুঁচকে গেল আমার হৃদয়। বেহায়া মনের তপ্ত অনুভূতির ওপর বড্ড রাগ হলো আমার। কেন আমি বারবার তার কথা ভাবি, চিন্তা করতে যেন হাঁপিয়ে উঠলাম আমি। ঠিক তখন আমার কক্ষে প্রবেশ করলো আমান। আমি রেগে মুখ ফিরিয়ে নিলাম তার দিক থেকে। মুখে দুঃখী হাসি ফুটিয়ে তুলল সে।
তারপর ধূপ শব্দ তুলে বসে পড়ল একদম আমার মুখোমুখি আর খাবারের প্লেটটা বাড়িয়ে দিল আমার দিকে। আমার রাগ যেন সীমা অতিক্রম করলো এতে। আমি ধপ করে জ্বলে উঠে সর্বশক্তি দিয়ে ঠেলে দিলাম খাবারের প্লেটটি। তারপর নাক ফুলিয়ে বললাম, আপনাকে এসব ন্যাকামিতে একদমই মানায় না, দূর হয়ে যান আমার চোখের সামনে থেকে ডক্টর। শেষের কথাটুকু বলার সময় কণ্ঠনালী ঈষৎ কেঁপে উঠল আমার। আর আমার এই কেঁপে ওঠা থেকে যেন আরও বেশি মজা পেল সে। সেইভাবেই হেসে দিল সে। আমি বিরক্তিতে আবার নাক মুখ কুঁচকালাম। আসলেই আমি আমার কার্যক্রমের উপর মাত্রাতিরিক্ত বিরক্ত। কিন্তু সে ছাড় দিল না এই মুহূর্ত, বরং মুখে উজ্জ্বল হাসি টেনে রসিকতা সুরেই বলল, তোমার মুখে এই নামটা শুনলে আজও পূর্বের নেই শিহরিত হই আমি প্রিয়া। আমি তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিলাম তার থেকে। আমি জানি সে আবার উল্টোপাল্টা বকবে, কিন্তু সে থামলো না। লাগামহীনভাবে আমাকে টেনে নিল তার নিজের কাছে। তার স্পর্শে ধক করে উঠল আমার হৃদয়। তার স্পর্শ যেন ঝড় হয়ে হামলে পড়েছে আমার হৃদয়ে। আমি ঠোঁট চেপে নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম। শেষে নিজের অনুভূতি মাথায় চাঙ্গা দেওয়ার আগে তার বাহুতে বসিয়ে দিলাম জোরে একটা কামড়। শব্দ তুলে সে ছিটকে সরে গেল আমার থেকে। আর আমি হাঁপাতে হাঁপাতে ওয়ার্নিং দিলাম তাকে, একদম কাছে আসবে না, আসলেই কামড়ে মাংস তুলে নেব। তুমি কি জানো তুমি দিন দিন রাক্ষসী হচ্ছ? নাক ফুলিয়ে এক হাতে অন্য হাতের বাহুতে ঘষতে ঘষতে বলল আমান। রূপকথা একদমই তাকালো না তার দিকে। সে মুখ ভেঙিয়ে খাটের কর্নারে গিয়ে বসলো। আর আমান অসহায় দৃষ্টিতে তাকালো তার দিকে। বাইরে তুফান শুরু হয়েছে। ঝিরিঝিরি বাতাসের সাথে দমকা হাওয়া। আকাশের রংটাও কেবল ধূসর লাল। বৃষ্টি হচ্ছে থেকে থেকে। ঘরের গুমোট পরিবেশটা যেন এতে আরও হয়েছে ভৌতিক। আমান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার ভেতরে বয়ে চলেছে জলোচ্ছ্বাস। রূপকথার দুষ্টুমি, তার প্রতি গভীর দৃষ্টিপাত, সবকিছুই আজকাল গভীরভাবে অনুভব করে আমান। সাথে বুকের মাঝে বেড়ে চলে শূন্যতার হাহাকার। সে বারবি ফিরে যেতে চায় সেই দিনগুলোতে। অনুভব করতে চাই আবার তার পিয়াকে। বারবার বলতে চাই সে কেন সেদিন চলে গিয়েছিল তাকে ছেড়ে। কিন্তু রূপকথার যেন তার জেদেই আটকে আছে আজও। রূপকথার দিকে পলকহীন দৃষ্টিতে আরও কিছুক্ষণ তাকিয়ে আনমনে আগোছালো ভাবনায় আবদ্ধ হলো আমান। তারপর বেরিয়ে গেল সে কক্ষ ছেড়ে। সে বের হতেই রূপকথার ফিরে তাকালো তার যাওয়ার পানে। আর মুহূর্তে ফুঁপিয়ে উঠল সে। হাও মাও করে শব্দে তলা পাকিয়ে থাকা কান্নাগুলো অশ্রু হয়ে ঝরে পড়ল তার আঁখি ছুঁয়ে। বাইরে শুরু হয়েছে ভারী বর্ষণ। দূর দূরান্তরে লম্বা সুপারি গাছগুলো ছাড়া আর কিছুই দেখা মেলে না। অন্ধকারে তাদের এক একটা লাগেছে তোয়াল মানে দৈত্যর মতো। একে অন্যের ওপর গড়িয়ে পড়ছে তারা, অথবা কোনো দৈত্যের যা হাত বাড়িয়ে ডাকছে তাকে। রূপকথা তাড়াতাড়ি জানলার পর্দা টেনে দিল। তারপর শূন্য দৃষ্টিতে তাকালো সিলিং ভন ভন করে ঘুরতে থাকা ফ্যানটির দিকে। আর সেদিকে তাকিয়ে ফিরে গেল সে আবারও তাদের সেই অতীতে। এমনই এক বর্ষার দিন ছিল সেদিন। তবে সেদিনটা ছিল হঠাৎ বৃষ্টির দিন। রূপের মা তখন হাসপাতাল থেকে বাড়ি চলে এসেছে। 1 মাস হয়ে গেছে। হাসপাতাল থেকে আসার সময় আমানের নাম্বারটি নিয়ে এসেছিল রূপকথা। মাঝে মাঝে ছোট ছোট মেসেজ পাঠাতো সে আমানকে। আমানও অনেকটা সাবলীলভাবেই কথা বলতে শুরু করেছিল তখন তার সাথে। তারা ছোটোখাটো খুনসুটিতে মত্ত থাকতো মোবাইলের এসএমএসে। আবার কলেও কথার মালা খুললে বসতো দুজনে। মাঝে মাঝে কল না ধরলে বা ধরতে দেরি হলে রেগে যেত আমান। আবার হুট করে তাকে দেখতে চাইতো ভিডিও কলে। এমনকি হঠাৎ হঠাৎ তার বাসার সামনে এসেও দাঁড়িয়ে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতো তার জানালার দিকে। আর রূপকথা পর্দার আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে দেখতো তাকে। রূপকথা তখন খুব করে অনুভব করছিল আমানের মনে তার জন্য জন্ম নেওয়া সুপ্ত অনুভূতিগুলোকে। আর সেও আবদ্ধ হচ্ছিল দিন প্রতিদিন আমানের প্রতি আসক্তিতে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হঠাৎ কারো ডাকে মাথা তুলে তাকালাম আমি। অধিক কান্নার ফলে ভীষণ মাথা ভারী হয়েছে আজ আমার। সাথে নাকে আভাস পাচ্ছি সর্দির। আলতো নাক টেনে প্রশ্ন ছুড়লাম আমি মেয়েটির দিকে, তোমাকে কতবার বলতে হবে আমি খাবো না এখন? এভাবে বন্ধ কক্ষে থাকতে থাকতে এমনিতেই মারা যাব আমি। আর কষ্ট করে না খেয়ে খিদেই মরতে হবে না আমাকে। মেয়েটি চুপচাপ কথাগুলো হজম করে দাঁড়িয়ে রইল। আর আবার আমার দিকে বাড়িয়ে দিল খাবারের প্লেটটি। মেজাজ তিরিক্ষে পৌঁছালো এতে আমার। এই ঘরের সব কিছু কি পাথুরে নাকি?
মানুষও তার মানুষের হৃদয়ও। আমি চেঁচালাম, আর ঠিক সাথে সাথে দরজার পাশে দাঁড়ালো আমানকে দেখতে পেলাম আমি। এক পা গিয়ে অন্য পাকে পেঁচিয়ে আয়াসী ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে সে, দেয়ালে হেলান দিয়ে, ভ্রুগুলো কিঞ্চিত বাঁকানো। আমি থমথমে দিয়ে গেলাম। অনিচ্ছাতেই কণ্ঠস্বর হয়ে উঠল ক্ষীণ। সে তাকিয়ে আছে স্থির দৃষ্টি নিক্ষেপ করে। আমি অন্যদিকে তাকিয়ে আবার আর চোখে তাকালাম তার দিকে। একটু নড়ে চড়ে বসলাম, তারপর আবারও তাকালাম। না, দৃষ্টি যেন চুইংগাম দিয়ে আটকে রেখেছে সে আমার ওপর। আমি ওড়নাটা টেনে ঠিক করলাম, তারপর ঝাঁঝালো কণ্ঠে অন্যদিকে তাকিয়ে বলল, এইভাবে দেখছেন কেন? যেন গিলে খাবেন। পারলে তো তাই করতাম, টুপ করে ধরে আস্ত গিলেই ফেলতাম তোমায়। অন্তত এতে কিছুটা শান্তি পাওয়া যেত। না পালিয়ে যাওয়ার তারা, না ছোটাছুটি। ওইখানে চুপটি করে বসে থাকতে আমি মন দিয়ে কাজটাও করতে পারতাম, আর আমার কাছে কেবল কাছেই থাকতে। শেষের কথাগুলো যে বললো ফিসফিসিয়ে, অযাচিত ভেবেই কেঁপে উঠলাম আমি তার এই কণ্ঠস্বরে। হঠাৎ সে এক পা দুপা করে এগিয়ে এলো সামনে, আর এসেই কোলে তুলে নিল আমায়। কিলচরের বর্ষণ হচ্ছে তার পিঠে, কিন্তু সে সাবলীলভাবে বয়ে নিয়ে চলেছি আমাকে। আমি শাসিয়ে চলেছি রীতিমতো, কিন্তু তার মুখে কোনো শব্দই নেই। আচমকা সে তার অষ্টদয় নামিয়ে আনলো আমার ঠোঁট জোড়ায়। মুহূর্তে স্তব্ধ হয়ে গেলাম আমি। পরম আবেশের মত্ত হয়ে উঠল সে, আর আলতোভাবে ছুঁয়ে দিতে লাগলো আমার ঠোঁট জোড়াকে। কিছু সময় পর আমার অষ্টদয় মুক্ত করলো সে তার বন্ধন থেকে। আমি যেন নির্বাক হয়ে গিয়েছি। সে সেইভাবেই আমাকে বসিয়ে দিল সাজানো টেবিলের এক কোণায় এক চেয়ারে, আর মিষ্টি হেসে বলল, এভাবে চুপচাপ বসে থাকলে তোমায় কত ভালো লাগে আমার কলিজা। কুত্তা, তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো আমি। হারামি বেয়াদব, বিদেশি কুড়োল দিয়ে কেটে ছোট ছোট করে টুকরো করে বঙ্গোপসাগরে ফেলবো তোর দেহটা। তোর ঠোঁটজোড়া রশ্মিতে বেঁধে ঝুলিয়ে রাখবো আমার ফ্যানের সাথে। আমি আমার মতো চিৎকার করে চলেছি, লাফিয়ে চেয়ার ছেড়ে নেমে আঙুল দিয়ে শাসিয়ে চলেছি। সে মিটিমিটি হাসছে, রাগে গা পিত্তি জ্বলছে আমার এতে আরও। আমি হাত উঁচিয়ে মারতে গেলাম তাকে, আর এতেই সে আবদ্ধ করলো আমাকে আবার তার বুকের মাঝে। অসুরে অধিকারী ছেলেটি গায়ের সাথে মিশিয়ে দাঁড়িয়ে আছে আমার। অন্যদিকে আমি দুই হাতে ধস্তাধস্তি করতে মগ্ন, কিন্তু সে আমাকে আরও নিজের সাথে মিশিয়ে মুখ ডুবিয়ে দিল ঘাড়ে। ঘন ঘন নিঃশ্বাস টেনে নিচ্ছে সে, যেন কোনো সুগন্ধিযুক্ত পুষ্পের ঘ্রাণ নিচ্ছে। যার সুবাসে আছে তার বেঁচে থাকার ঔষধ। তার এমন কাজে প্রবল অস্বস্তিতে মিলিয়ে যাচ্ছি আমি। সেইভাবেই ফিসফিসালো, জানো, তুমি কি চাও আমি এইভাবেই তোমাতে বিলীনে থাকি? তাই কি তুমি এমন কাণ্ডগুলো করো? আমি যেন এবার থ বনে গেলাম। তাড়াতাড়ি তার ঢিল হয়ে থাকা হাত দুটো থেকে নিজেকে আলগা করে আমতা আমতা করে বললাম, মোটেও না, আমি চাই না আপনি আমার আশেপাশেও থাকুন। ইস! সে মুখে এমন শব্দ তুলে এক হাতে মাথা চুলকালো, তারপর মুখে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, তোমার দুষ্টুমি যে মাদকের চেয়েও ঘাতক। তারপর বুকের বাঁ পাশে নিজের ডান হাতের তর্জনী ঘুরিয়ে ঘুরিয়ে বলল, ঠিক এই জায়গায় খামচে ধরো। উফ, কি জ্বালা গো শোনাবো। আমি এক ছুটে পালালাম ওই স্থান ছেড়ে। বুকের ভেতরে ধুকপোকানিটা যেন আবার বাড়তে লাগলো আমার। তার কথাগুলো বারবার কানে বাজছে। বউ শব্দটি প্রতিধ্বনিত হচ্ছে চতুর্দিকে। হুট করে গরম লাগতে শুরু করলো আমার। অস্থিরতাও যেন ঝেঁকে বুঝছে পুরো দেহে। তার কথাগুলো বারবার কানে বেজেই চলেছে। তার সেই মাদকতা ঢালা নেশাতুর চাহনি, হৃদয় হরণে করা সেই হাসি, সব কিছুর গভীরভাবে আঁচড় কাটছে আমার হৃদয়ে। নিজেকে কেমন পাগল পাগল ঠেকছে আমার। আমি ওইভাবেই বিড়বিড়ালাম। আমি আবারও আবদ্ধ হয়ে পড়েছি তার মায়া চালে। শীঘ্রই পালানোর দরকার আমার এখান থেকে। পালানোর দরকার তার সেই দৃষ্টি সীমার বাইরের। খুব সকালে বেরিয়ে গেল আমান। আজ নাকি তার মেডিকেল কলেজের এমার্জেন্সি আছে। বারবার সবাইকে বলে গেছে নজর নিষিদ্ধ করে রাখতে আমার ওপর। বারবার করে সবাইকে বলে গেছে নজর নিবন্ধ করে রাখতে আমার ওপর। আমি মনে মনে হাসলাম আর বললাম, ঘরে আসো চান্দু, আয়সা দেখতে পাবে পাখি ফোরত। তারপর কিছু সময় দুই হাত তুলিয়ে নাচলাম আমি। এ যেন আমার বিজয়ের আগেই জয় উৎসব। যদিও কাল রাত থেকে পালানোর সব পরিকল্পনা করে রেখেছি আমি। বাড়ির পেছনের আম গাছটা যেন আমার বিজয়ের স্মারক বহন করে চলেছে। শৈশব থেকেই
গ্রাম অতিরিক্ত পছন্দীয় আমার। দাদুর বাড়ি গেলেই গাছে গাছে ঘুরে বেড়াতাম আমি। আর এই বাড়িটা কেবল 3 তলা ডুপ্লেক্স বাড়ির ওপরে সুন্দর ছাদ। আর আমার এখন যেতে হবে কেবল ছাদে। নিজের চেম্বারে একটার পর একটা রিপোর্ট দেখে যাচ্ছে আমার। আজ কাজের চাপ তার অতিরিক্ত, সাথে স্টুডেন্টদের ক্লাসের চাপও তার উপর। গত 4 দিন যাবৎ ক্লাসগুলো না করিয়ে অনেক বেশি জবাবদিহির শিকার হয়েছে সে। তাদের মেডিকেল হাসপাতালের কলেজও আছে, আর এই কারণে তাদের উপর কাজের চাপটা অতিমাত্রাধিক। আমার কাজের ফাঁকে ক্যামেরাতে চোখ দিল। পুরো ঘর ঘুরে বেড়াচ্ছে রূপকথা। রানী গোলাপি রঙের কামিজে মায়াবী লাগছে তাকে, যা থেকে চোখ সরাতেই মন চাইছে না আমানের। চরকির মতো ঘুরতে থাকা মেয়েটির উপর বারবার প্রেমে পড়ছে আমান। কতটা সুন্দর ছিল তাদের অতীত। মনে মনে চিন্তা করে মনটা খারাপ হয়ে আসে তার। রূপকথা যে একসময় ছিল কথা চুরি, এখন সে একদমই সহ্য করতে পারে না তাকে। নিজের নিয়তির কথা ভেবে নিজেরই হাসি পায় আমানের। তার জীবনটা হয়তো উল্টো পাল্টা। তখন যা চাই তখন তা ধরা দেয় না, যখন যা চায় না তা ধেয়ে আসে কেবল আমার প্রাণে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে আমান, তারপর আবারও কাজগুলো শেষ করতে থাকে। আচমকা রূপকথাকে সিঁড়ির গোড়ায় দেখে সে ছাদে যাওয়ার জন্য বায়না করছে সে বাচ্চাদের মতো, কিন্তু বাকিরা বারবার আটকে দিচ্ছে তাকে। আমানের কাছেও বিষয়টি ভালো ঠেকলো না। সে মানা করতে চাইলো তাকে, কিন্তু হুট করেই তার মনে হলো রূপকথার রাতের কথা। বারবার ছাদে যাওয়ার বায়না করে পাঙ্গুস মুখ করে দাঁড়িয়ে রইলাম আমি সিঁড়িতেই। হঠাৎ হেড সার্ভেন্টের ফোনটি বেজে উঠতেই ঘাবড়ে গেলাম আমি। জানা সব দোয়াত আপাতত আমার মুখে। মনে প্রাণে ঘরে যাওয়ার অভিপ্রায় নিয়ে মনটা পড়ে আছে আমার খোদার দরবারে। হঠাৎ গোমড়া মুখ করে ফোনটি রেখে দিলেন তিনি। তারপর মুখে ভারী কি ভাব টেনে বললেন, আপনি ছাদে যেতে পারেন ম্যাম, তবে খেয়াল রাখবেন রেলিং এর কাছে যেন না যান। মুহূর্তে খুশি উপচে পড়লো আমার চোখে মুখে। তার বলা বাকি কথাগুলো একটাও কানে অবধি পৌঁছালো না আমার, বরং আমি 2 হাত 2 পাশে প্রশস্ত করে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা গানটি গাইতে গাইতেই উঠে গেলাম ছাদে। চোখে একরাশ মুগ্ধতা ঢেলে মনিটরের দিকে তাকিয়ে আছে আমার। মনটা অতিরিক্ত ভালো লাগায় আবিষ্ট হয়ে আছে তার আজ। রূপকথাকে আবার আগের মতো প্রফুল্ল দেখে মনের ভেতরে প্রশান্তির ছোঁয়া পেল সে। আর তারপর সে বেরিয়ে গেল নিজের ক্লাসের উদ্দেশ্যে। গাছ বেয়ে নেমে শেষের ভাগটাই লাফ দিলাম। অতিরিক্ত উত্তেজনায় ভুলে গিয়েছিলাম আমি আমার অবস্থান। হঠাৎ মনে পড়তেই ঘাবড়ে গেলাম। আশেপাশে তাকালাম, না, কেউ দেখেনি। আনমনে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো বুক ছেড়ে। এলাকাটা কেমন মফম্বল এরিয়া মনে হলো আমার কাছে, কিন্তু নিজেকে থামালাম না, বরং দ্রুত বেগে মাটির কাঁচা রাস্তায় বেয়ে সামনের দিকে অগ্রসর হতে গেলাম। বাড়ির সামনের দিকটায় গাড়ির রাস্তা আছে, কিন্তু ওই দিকে যাওয়ার রিস্ক নিলাম না আবার। হয়তো ওখানেও ক্যামেরা বসিয়ে রেখেছে সাইকোটা। মনে মনে আল্লাহর নাম জপছি আমি, যাতে একটা গাড়ি অন্তত দেখা মেলে। খিদে আর তেষ্টা দুইটাই যেন জেকে বসেছে আমাকে। আনমনে নিজেকে বকলাম আমি, ইস, সকালের খাবারটা পেট পুড়ে খেতাম। ব্যাটার পুরো ফ্রিজে কত খাবার। হঠাৎ আমার খাবারগুলোর কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠতে লাগলো ফ্রিজ ভর্তি নানা সুস্বাদু খাদ্য। আমার ক্লাস শেষ করে মনিটরে চোখ রাখলো। পুরো বাড়ি মনিটরে একসাথে দৃশ্যমান। হঠাৎ তার কাছে কিছু বিষয় বড্ড অদ্ভুত ঠেকালো। সে বারবার চেক করতে লাগলো ক্যামেরা। না, কোথাও দেখা যাচ্ছে না রূপকথাকে। একদম হাওয়া হয়ে গিয়েছে যেন সে। আমার তাড়াতাড়ি কল দিল হেড সার্ভেন্টকে, নাতাশা আর নিলয়কে। তারা আমার এই কথাটুকু শুনেই ফোন হাতে নিয়ে ছুটলো ছাদে। আর সেখানে গিয়ে হতবাক তারা। একদম হাওয়া হয়ে গিয়েছে মেয়েটি, যেন বাতাসের সাথে মিলিয়ে গেছে। মেয়েটির চিহ্নটুকুও নেই। থরথরিয়ে কাঁপছে আমানের দেহ। থপ করে চাঙ্গা দিয়ে উঠছে তার ঘাড়ের কাছের রগ দুটি। কপালের উপরে রগটা কেমন লাফাচ্ছে তার রাগের কারণে। সে দ্রুত বেগে গাড়ি চালিয়ে ফিরছে বাড়িতে। তার নিজেকে কেমন পাগল পাগল ঠেকছে। সে আপন মনে বিড়বিড়াতে গাড়ি চালিয়ে যাচ্ছে। বাড়ি পৌঁছে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো রূপকথাকে। সিসি ক্যামেরাগুলো আরও ভালোভাবে চেক করে দেখলো সে। তারপর কিছু ভেবে পৌঁছালো সেই বাড়ির পেছনে দেয়াল থেকে হালকা তফাতে দৌড়ে আছে একটি প্রচণ্ড আম গাছ। বাতাসে তার পাতাগুলো তীর তীর করে নড়ছে। আমারই মনে হলো তারা তাকে উপহাস করে বলছে,
বলছে তার ব্যর্থতার খবর। নরম কাদামাটির কোথাও কোথাও এখনো রয়েছে রূপকথার পায়ের ছাপ। আমান ছুটল সে ছাপের পিছন থেকে নিলয় তাকে ডেকে উঠল কয়েকবার, কিন্তু আমানের কর্ণে দিয়ে প্রবেশ করলো না তার কর্ণে বাক্য। সে উদ্যন্তর মতো ছুটে চলল সামনে, আর মনে মনে জপছে একটি কথা, প্লিজ রূপ, অন্তত এবার ছেড়ে যেও না আমায়। আঁকি যখন লাল বর্ণ ধারণ করেছে আমানের, আঁকি ছুঁয়ে গড়িয়ে পড়ছে অস্ত্রবিন্দু। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ধুলো মাখা কিছু শিশু অবাক নয়নে দেখছে তাকে। ফর্মাল শার্ট প্যান্ট পরা জুতাবিহীন একজন যুবক পাগলের মতো দৌড়ে চলছে রাস্তায়। পথের পাশে নুড়ি পাথরের ক্ষতের সৃষ্টি হচ্ছে তার পায়ে, কিন্তু সে যেন কেবল ছুটেই চলছে। শেষে বড় রাস্তায় উঠে এদিক ওদিক তাকালো আমান। কোন দিকে যাবে সে দিশা পাচ্ছে না। শেষে ঢুপ করে হাঁটু মুড়ে বসে পড়ল মাটিতে, আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এক হাতে চুল টান দিয়ে নিঃশব্দে ফোপাচ্ছে সে। কান্নাগুলো যেন জমাট বেঁধে ব্যথায় সৃষ্টি করেছে তার বুকে। হাহাকার করে উঠছে তার হৃদয়টি। শেষে সে দাঁতে দাঁত পিষে বলল, কাজটা খুব খারাপ করলে তুমি রূপকথা। তুমি আমাকে বাধ্য করলে নিজের প্রতি খারাপ আচরণ করতে। এবার তোমার সাথে যা হবে তার জন্য কেবল তুমিই দায়ী, শুধু তুমিই দায়ী। তুমি বুঝতেই পারবে না এই সাইকো তোমাকে পাওয়ার জন্য কি কি করতে পারে। সিএনজির আলতো ঝাঁকুনিতে চোখ বুজে আসছে আমার। ক্ষুধার দুর্বলতার চোখকে করে তুলেছে পরিশ্রান্ত। দেহ যেন কেবল আরাম চাইছে আপাতত আমার কাছে, কিন্তু মস্তিষ্ক যথেষ্ট সজাগ আছে আমার আজ। পরপর কয়েকবার মস্তিষ্ক শাসালো আমাকে। আর কোনো ভুল নয় কোনো গাফিলতি। এবার বাড়ি পৌঁছাতে হবেই বাড়ি। গেটের কাছে আসতেই সজাগ হয়ে উঠল আমার মস্তিষ্ক। কতটা সময় গাড়িতে চড়েছি হিসেব নেই আমার। না আমি আশেপাশে তাকিয়েছি, কেবল বোঝা চোখে কেবল বাড়ি ফেরার পণ করেছি। ড্রাইভারের ডাকে ঘোর কাটল আমার। তিনি টানা কণ্ঠে উত্তরবঙ্গের ভাষা টেনে পড়ল, আপা আইয়া পড়ছি, 300 টাকা দেন। আমি আলতো মাথা ঝাঁকিয়ে গাড়ি থেকে নামলাম। আমাকে দেখেই হন্য হয়ে ছুটে এলেন দারোয়ান আঙ্কেল। পুরো দেহ কাঁপছে আমার, চোখগুলোও বন্ধ হওয়ার জোগাড়, তবে বুক ছিঁড়ে বেরিয়ে আসছে স্বস্তির নিঃশ্বাস। দারোয়ান আঙ্কেল শোরগোল করে ডাকছে সবাইকে, আর আমি আলতো ঠোঁটে হাসছি। মন বলছে বাড়ি ফিরে এসেছি, আর কোনো ভয় নেই। বাকি আর কারো স্বর কানে ঢুকলো না আমার। না আমি আছি কিছু বলার পর্যায়ে, কেবল বিড়বিড়িয়ে বললাম কিছু কথা। আঙ্কেল, ওনাকে 400 টাকা দিয়ে দেন। আর আমি জ্ঞান হারালাম। চিন্তা করোনি একবারও আমার মনের কথা? আমাকে কষ্ট দিয়ে নিশ্চিত হয়ে গেলাম, আর আমি চুপচাপ তা সহ্য করলাম বলে আমি পাথরে হয়ে গেলাম। আমি কি করেছি বা কখন করেছি আমাকে জিজ্ঞেস করতে আমি কি বলতাম না তোমায়? কিন্তু তুমি তো আমাকে ছাড়ার কসম কেটে বসেছো। আমার কথা শোনার ধৈর্য তোমার নেই। কারো গরম নিঃশ্বাস আর ফিসফিসানোর ধ্বনিতে অস্থির হয়ে উঠছে রূপকথা। সে বারবার খুলতে চাইছে তার চোখের জোড়া, চোখ জোড়া, বলতে চাইছে কিছু, কিন্তু কেউ তার চোখ জোড়া যেন শক্ত করে ধরে রেখেছে। সে ব্যক্তির স্পর্শ তার অচেনা নয় অচেনা তার গায়ের গন্ধ। পুরো কক্ষ যেন মোমো করছে তার পারফিউমের সুবাসে। রূপকথা ছটফট করতে লাগলো বিছানায়, কিন্তু কেউ যেন তার গলা মুখ গুজে আসে, আর এতই অস্থির অনুভব গ্রাস করে রেখেছে তার হৃদয়কে। এক পুরনোপন চেষ্টা করেও কণ্ঠনালী ছেড়ে বের করতে পারছে না কোনো আওয়াজ। নিজের দেহের উপর ভারী কিছু অস্তিত্ব খুব করে অনুভব করছে সে। ফ্যানের বাতাসেও কুল করে ঘামছে এতে রূপকথা। ঠিক তখনই আবার বলে উঠল কণ্ঠটি, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে জানো তো, যারা একসময় মানুষকে দেখায় সে তার অনেক কেয়ার করে, কিন্তু যখন সত্যি মানুষটার কেয়ারের দরকার হয় সে জাস্ট ছুঁড়ে ফেলে চলে যায়, তাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেয়। তুমিও তোমার আসল রূপ, তুমিও তেমন মানুষ রূপ, তবে তুমি ভুল মানুষের পাল্লায় পড়েছো। আমি এমন কেউ নয় যাকে তুমি ছুঁড়ে ফেলে দিলেই আমি চলে যাব। তুমি সাইকো ডাকো তো আমায়, কিন্তু ভেবে দেখো আমার এই পাগলামোটা কেবল তোমার দেওয়া উপহার। আর আরিফুর আমান কারো ঋণ বয়ে বেড়ায় না, সুযোগ আসলে সুদে আসলে পরিশোধ করে দেয়। হড়বড়িয়ে উঠে বসলাম আমি। বুকের ভেতরটা কেমন ধকধক করছে আমার। পুরো কক্ষ কাকের চক্ষুর মতো অন্ধকারচ্ছন্ন। আমি তাড়াতাড়ি বেড সুইচটা হাত দিয়ে লাইটটা জ্বালিয়ে দিলাম, আর জ্বালাতেই অতিরিক্ত অবাক হলাম আমি।
পুরো কক্ষে কেউ নেই। আমার চেনা রুমটা পূর্বের ন্যায় পরিপাটি অবস্থাতেই আছে, কিন্তু আমি স্পষ্ট অনুভব করেছি আমানকে। হঠাৎ পাশে কোথাও কিছু পড়ার শব্দ হলো, আর সাথে সাথেই বাবার শব্দ তুলে ডাক ছাড়লাম আমি। সবাই যারা দরজার পাশে দাঁড়িয়েছিল সেইভাবেই হুমড়ি খেয়ে প্রবেশ করলো আমার কক্ষে। আমি হাঁপিয়ে চলেছি। মা তাড়াতাড়ি পানির গ্লাসটি এগিয়ে দিল সামনে। আমি ঢকঢক করে পুরো পানিটুকু চালান করে দিলাম কণ্ঠনালী বেয়ে ভেতরে। ছোট্ট বোন এসিটা চালিয়ে দিল আর বিস্মিত হয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? সে এসেছিল বাবা, আমান এসেছিল এখানে। আমার কম্পিত কণ্ঠে বিড়বিড়ালাম। বাবা চিন্তিত দৃষ্টিতে তাকালো আমার দিকে, তারপর আলতোভাবে আমার পাশে বসে আশ্বাস ভরা হাসি মুখে ফুটিয়ে বলল, সে এখানে ঢুকতে পারবে না মা, আমি বাইরের সিকিউরিটি টাইট করে দিয়েছি। কিন্তু বাবা। আমি আছি তো। আমি আর কিছু বললাম না। এই একটি কথা আমার মনে সব ভয় দূর করার জন্য যথেষ্ট। আমি আলতোভাবে মাথা ঝাঁকালাম, তারপর আবার মায়ের কোলে মুখ ঘুষালাম। এই জায়গাটি আমার জন্য সবচেয়ে শান্তির জায়গা। এখানে যেন আমি আনাবেল প্রশান্তির খুঁজে পাই সব সময়। বাবা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি মায়ের কোলে মাথা গুঁজেই বললাম, 4 দিনে অনেকটা বুড়ো হয়ে গিয়েছো তুমি বাবা। আমার কথা তিনি মুচকি হাসলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, মেয়ে যদি চোখের সামনে থেকে কিডন্যাপ হয়, বাবারা কি শান্তিতে থাকতে পারে মা? বাবার কথায় আমি শান্ত হয়ে মায়ের কোল ছেড়ে তার কোলে মাথা রাখলাম। আখের দুকুল চাপিয়ে অশ্রু আসার অভিপ্রায় আমার, কিন্তু আলতো নাক টেনে নিজেকে সামলালাম। এদের সামনেই কাঁদা যাবে না, একদমই না। মনে মনে ভাবলাম, তারপর মুখের হাসি ফুটিয়ে বললাম, আর সমস্যা হবে না আব্বু, কারণ আমি জানি আমার সকল সমস্যার সমাধান করতে আমার আব্বু সবসময় প্রস্তুত। আব্বু দুঃখী হাসি ঝুলিয়ে মাথা দোলালেন, তারপর প্রস্থান হলেন জায়গাটি ছেড়ে। আমি এক পলকে তাকিয়ে রইলাম তার যাবার প্রাণে। আমার আব্বুর নাম মোহাম্মদ কাশেম। তিনি একজন ব্যবসায়ী, সাথে এলাকার নেতাও। আমার চাচারা সবাই রাজনীতির সাথে যুক্ত, আর তাই আমাদের বাড়িটাও বাউন্ডারি দেওয়া। এমনিতেই গেটে পাহাদার থাকে, আর এখন হয়তো বাবা আরও বাড়িয়ে দিয়েছে। হঠাৎ কিছু সময় আগের কথাগুলো মনে পড়তেই বুকটা কেঁপে উঠল আমার। আনমনে মাথা ঘুরতে লাগলো কথাগুলো। সে কি শুধুই স্বপ্ন? তাহলে স্বপ্নগুলো এত বাস্তব মনে হচ্ছিল কেন? আর তার স্পর্শ, তার স্মেল, হঠাৎ অদ্ভুত অনুভূতি হলো আমার। মনে হলো সে আমার আশেপাশেই আছে, আমাকে দেখছে। হঠাৎ ছোট বোনের ধাক্কায় ঘোর কাটলো আমার। দেখলাম সে মিটিমিটি হাসছে আমার দিকে তাকিয়ে। আমি ঘাড় কাত করে ভ্রু বাঁকিয়ে প্রশ্ন ছুড়লাম, কী সমস্যা রূপসা? লাফিং গ্রাস খেয়েছিস নাকি মাথায় গ্যাস্ট্রিক উঠে গেছে? আমার কথাই রূপসা ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটল। তারপর আমার পাশে বসে আলতোভাবে নিজের কাঁধ দিয়ে আমার কাঁধে ধাক্কা দিয়ে বলল, আচ্ছা আপু, সে দেখতে কেমন ছিল? আর এই 4 দিন কেমন কাটলো? পর ভ্রু নাচানো দেখে আমি হতাশ হলাম। এই মেয়েটা সারাদিন হিন্দি সিরিয়াল দেখে, আর এইসব কুপ্রভাব চলে সারাটা সময় তার মস্তিষ্কে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, রূপসা রানী, বাবাকে কি বলবো আপনার রুমের টিভিটা সরিয়ে দিতে? নাকি বলবো ডিশটা কেটে কেবল ডিটিভিটাই রাখতে? আপনি কেবল আলু তরমুজের ফলন দেখবেন আর নিজের মাথার গোবরগুলোকে সারে রূপান্তরিত করবেন। রূপসা আমার কথা ভেঙচি কাটলো, তারপর বিড়বিড়িয়ে বলল, ওই ভাইয়াটা তোমাকে তুলতে গেল কেন? তোমার মতো নিরামিষ দুনিয়ায় আর আছে নাকি? যার সাথে থাকবে তাকেও ভেজিটেরিয়ান বানিয়ে ছাড়বে। এই বলেছে আমাকে বকতে বকতে সামনে পা বাড়াতে লাগলো, আর যেতে যেতেই আরও কয়েক দফা বিড়বিড়ালো, ইস ভাইয়াটা যা হট! ইস, সে যখন তোমাকে টেনে নিয়ে যাচ্ছিল তার সামনে চুলগুলো ঢেউ খেলছিল, তার সেই ঘাতক লুক, ইস! তারপর সে গান গাইলো, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। রুম সে থেকে বেরিয়ে কিছু সময় পর আবার দৌড়ে এলো আমার সামনে, তারপর হড়বড়িয়ে বলল, জানিস তো আপু, ভাইয়াটাকে একদম চকলেট আইসক্রিমের মতো মনে হয়েছে আমার। ডার্ক চকলেট কালারের ফর্মাল প্যান্টের ভেতরে ফর্সা একটা ছেলে। আমি কাপদামে তাকালাম তার দিকে। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই মেয়েটা আদৌ আমার বোন। সন্দেহ হলো চকলেটের দোকানের সামনে থেকে কুড়িয়ে এনেছে হয়তো তাকে।
আমাকে কেউ কিডন্যাপ করেছে আর সেই ছেলেকে দেখাই মত্ত। কি অদ্ভুত! আমি রাগি চোখ করে কিছু বলার আগে এসে ছুটে পালালো কক্ষ ছেড়ে। আর আমি নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম, একেই বায়ুসন্ধিকাল বলে রূপ। তুইও তো এই বয়সে এই রোগী ছিলিস। সবই ঠিক হয়ে যাবে, মাত্র তো টেনে পড়ে। কানিসের সাথে হেলান দিয়ে বসে আছে আমান। নিচে পাহারাদারের কথা চিন্তা করে ঠোঁট বাঁকা করে হাসছে সে। আপাতত রূপকথার জানলার ঠিক নিচেই তার অবস্থান। মেয়েটি হয়তো ভাবতেই পারছে না আমান এখানে, এইটা ভাবতেই অদ্ভুত তৃপ্তি পাচ্ছে সে। আর তাই সেখানে বসে বিড়বিড়ালো আমান। তুমি যেখানে আমিও সেখানে, জানো। দেখতে থাকো সাইকো আরও কি করতে পারে। সকালের স্নিগ্ধ আলো জানলার শুভ্র পর্দা গলিয়ে প্রবেশ করছে কক্ষে। আলো ছোঁয়ার খেলা চলছে পুরো কক্ষ জুড়ে। নাম না জানা কয়েকটি ছোট্ট পাখি কিচকিচ শব্দ করে উড়ে বেড়াচ্ছে ভেতর থেকে বাইরে। আর আমান পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে কক্ষর অন্তরালে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো রূপসী কর্নেটের দিকে। তার চতুর্দিকটা যেন আর শুভ্রতার মায়ায় জড়ালো। শুভ্র রঙের সালোয়ার কামিজ পরিহিত রূপকথাকে আজ মনে হচ্ছে রূপসীনগরের রাজকন্যা। তার আলতো ভেজা দীঘল কালো চুলগুলো কোমর ছুঁইছে আরও কয়েক ইঞ্চি লম্বা। সদ্য স্নান করা কন্যার রূপ এতটাও ঘাতক হতে পারে তার মাথায় ছিল না আমানের। গলা আর মুখের কাজটার বিন্দু বিন্দু জমে আছে পানির ফোঁটা। রূপকথা আর মনে কর্ণ গানের কলি গাইতে গাইতে চুল আশ্রে দেয়। আর এতেই তার পিঠটা উন্মুক্ত হয়ে আসে আমানের মুখে। আমার তাড়াতাড়ি সরিয়ে নেয় নিজের চক্ষুদ্বয়, কিন্তু অজানা অনুভূতি আবারও তার চোখে বাধ্য করে আরেকটি বার তাকাতে তার প্রিয়ার দিকে। পিছনের কাপড়ের রশিদে হয়তো বাঁধেনি রূপকথা, আর এই কারণে কাপড়ের কাঁধ দুটি ঝুলে পড়ছে তার বাহুর দুপাশে। ফর্সা কাঁধের একাংশ দৃশ্যমানেতে আমান পরপর ঢোক গেল। বুকের ভেতরটা তলপাড় করছে তার। সে পিট চোখ করে আবার তাকালো সম্মুখে। রূপকথা পিছনের রশিটি বেঁধে হাতে মুখে লোশন লাগাতে ব্যস্ত। চুলের পানিতে ভিজে আসছে তার পিঠের একাংশ, আর তাকে এই রূপে লাগছে আজ অতিরিক্ত আবেদনময়ী। আমান চোখ ফিরিয়ে সরে এলো জানলার কাছ থেকে। মাথায় ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। বুক ধরফর করা অস্থির অনুভূতি তার অসম্পূর্ণ হৃদয় জুড়ে। আর মনে বিড়বিড়ালো সে, এমন গলার জামা পরার কি দরকার তোমার? একদমই উচিত হয়নি তোমার এমন শুভ্র রঙের জামা পরার। পুরো ঘরে এত পুরুষ মানুষ আর তুমি শুভ্রপরী হয়ে ঘুরবে? কেন যেন রূপকথার উপর বড্ড অভিমান হলো তার আজ। সে ঠোঁট বাঁকিয়ে আরও কিছু সময় বকতে লাগলো তাকে। তারপর নিচে নামার জন্য পা বাড়িয়ে থমকে গেল। নিচে পুলিশ কমিশনারের গাড়ি, সাথে রক্ষিত পরিমাণও নেহাত কম না। আমান আলতোভাবে মাথা ছাকালো। ঠিক তখনই পকেটে ভাইব্রেশন শুরু হলো ফোনটি। আস্তে আস্তে মাথা নুয়ে হেঁটে আড়ালে গিয়ে ফোনটি ধরল সে। আর ধরার সাথে সাথেই উৎকণ্ঠ কণ্ঠ শোনা গেল ফোনের অপরান্ত থেকে। স্যার, কোথায় আপনি? আপনি জানেন মিস্টার কাসেম আপনার নামে থানায় জিডি করে রেখেছে। তার মেয়ের গায়ে ফুলের টোকা লাগলেও যাতে আপনাকেই অ্যারেস্ট করা হয় এমনটাই লেখা তাতেই। পুলিশ আপনাকে খুঁজছে এখন ওয়ার্নিং দিতে। আপনার খাবার সময়ও হয়ে গেছে। কোথায় চলে গেছেন আপনি? মুখে মুচকি হাসি লেপটে আছে আমানের। এই ছেলেটাকে অতিরিক্ত কেয়ার করে তার, একদমই আপনজনের মতো। মনে মনে ভাবলো। এক হাতে ঘাড়ের পেছনে হাত দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, উস নিলয়, তোমার কথা রেল শুরু হলে বন্ধ হয় না কেন? কি স্যার, আমি টেনশনে হার্ট ফেল করছি আর আপনি? হাত বাড়িয়ে বলতে লাগলো নিলয়, কিন্তু তার কথাগুলো মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠল আমান, আরে কিছু হবে না নিলয়, এর সব খবর আমি আগে থেকেই জানি। আর আমি জানতাম এটাই হবে। তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই তোমার ম্যাম আবার আমাদের মাঝে আসবে। শেষের কথাগুলো চোয়াল শক্ত করে বলল আমান। নিলয়ও প্রতি উত্তরে বলতে চাইল কিছু, কিন্তু তার কথার মাঝপথে ফোনটি কেটে দিল আমান। নিলয় ফেলিয়ে তাকিয়ে রইল ফোনটির দিকে। টেনশনে গা কাঁপছে তার। ইস, এত বড় ডক্টর, পুলিশ কেস, মিডিয়া জানলে কি হবে? মনে মনে ভাবল সে। সকালের গোসলটা সেরে অতিরিক্ত ফ্রেশ লাগছে আমার।
আমার গায়ে লোশন মাখা শেষ হতেই দরজার কাছে দেখা মিলল দুইটি চক্ষুর। আমি সেই দিকে এক পলক তাকিয়ে আবার চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে বলে উঠলাম, এত সকালে ড্রামা কুইন আমার দোরগোড়ায় কিছু চাই? আমার কথাই রূপসা গোমরা মুখ করে ঢুকে পড়ল কক্ষে। তারপর হাতে থাকা খাবারের প্লেটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার খাবার। তারপর আমার খাটে দুই পা ঝুলিয়ে বসে পা ঝোলাতে ঝোলাতেই বলল, ইস, মেয়ে 4 দিন ছিল না, মা সকাল থেকে রেঁধে মরছে, যেন আমার হ্যান্ডসাম তার কন্যাকে না খাইয়ে রেখেছে। মুখ বাঁকালো রূপসা। আমি খাবার মুখে দিয়েছিলাম মাত্র, রূপসার কথাই যেন ভীষণ খাবার জোগাড় হলো আমার। আমি চোখ বড় বড় করে বললাম, আমার হ্যান্ডসাম মানে? আমার হ্যান্ডসাম মানে সে শুধু আমার, আর তাছাড়া তোমার মতো নিরামিষের চেয়ে তার ভাগ্যে আমার মতো আমিষ জোটাটাই দরকার। তুই তো আমিষই, এই জন্যই তো সারাক্ষণ আমিষের মুখে দিয়ে চলিস। তা তুই কি করে জানিস তোর সেই হ্যান্ডসাম শুধু ভেজিটেরিয়ান? ভ্রু নাচিয়ে বললাম আমি। ও মাই গড, সত্যি? রূপসা চোখ বড় বড় করে প্রবল কৌতূহল নিয়ে প্রশ্ন ছুড়ল আমার দিকে তাকিয়ে। আমি হতাশ দৃষ্টিতে তাকালাম আর মানে বললাম, মেয়েটা তো গাধা কেন? কিন্তু রূপসা থামল না। সে দুই হাতে দুই পাশে মেলে নাচতে নাচতে বলতে লাগলো, জানিস তো আপু, আজ থেকে আমি কেবল শাকসবজি খাবো, একদম তার মতো। তুই আমাকে তার রুটিনটা বলে দিবি, ঠিক আছে? আমি একদম তার মতো ডায়েট চার্ট বানাবো নিজের জন্য। সে আরও কিছুক্ষণ বকবক করলো, তারপর মুখ ছড়া কাটতে কাটতে বেরিয়ে গেল। তাও আবার যেই সেই ছড়া নয়। শাকসবজি খেতে হয়, না হলে থাকে রোগের ভয়। রঙিন পাকা ফলমূল খেতে যেন না হয় ভুল। আমি তবদা মেরে তাকিয়ে রইলাম, কেবল তার যাওয়ার পানে। জানলার কাছে বসে সবটা শুনে অতিরিক্ত অবাক হলো আমান। আপাতত তার কপাল চাপড়ানোর মন চাইছে। তার সাথে কেন সবসময় এমনটা হয়? কেবল পিচ্ছিগুলোরই কেন বারবার তার উপরে ক্রাশ খেতে হয়? বড়গুলো কেন দূরে দূরে পালায়? সে নিজেই নিজেকে বকলো। শালার কি কপাল নিয়ে জন্মেছিস জানিস তুই মাইরি? যখন বড়টা ভালোবাসতো তুই বুঝতি না, যখন তোর জন্য পাগল হলে ঠিকই তখন ছোটটা তোর প্রেমে বিভোর। হঠাৎ আমানের মনে হলো রূপকথার সেই অ্যাট্রাকশনের সেই খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারে। যদিও এটা অন্যায়, কিন্তু আপাতত তো সে নিরুপায়। কয়েক কদম সামনে পা বাড়িয়ে থমকে দাঁড়ালো সে কি যাবে ভাবলো আমান। পরে ভাবলো, খিদের তাড়নায় মানুষ এমন ছোটখাটো কাজ করতে পারে। রূপসা লম্বা বারান্দা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। বারান্দায় অর্ধেক অংশ জুড়ে দেয়াল, বাকিটা খোলা। এই জিনিসটা মূলত রূপকথার কথাতেই তৈরি। তার এমন খোলা বারান্দা ভালো লাগে বিধায় তার বাবা এটি করে দিয়েছেন তার রুমের কাছে। যদি এটা রূপসার কক্ষের সাথেও সংযুক্ত। গুনগুনিয়ে গান গাইছে রূপসা। তার কাছে সব কিছু কেমন সুন্দর সুন্দর লাগছে। সে কল্পনা করছে আমানের অ্যাটিটিউড ভরা চাহনিকে। আচমকা তার সামনে এসে দাঁড়ালো আমান। রূপসার যেন হার্ট অ্যাটাক হওয়ার দশা। সে বুকের উপর হাত রেখে বিস্মিত দৃষ্টিতে আমানের দিকে তাকিয়ে বলতে লাগলো, ও মাই গড, তুমি সত্যি এসেছো আমার কাছে? এটা কি আমার কল্পনা নাকি সত্যি তুমি? আমান হাসলো, তার এই মন ভালানো হাসি। রূপসা পুলকিতভাবে দেখছে তাকে, চোখ জোড়া বারবার অফ অন করছে। আমান আলতো ঘাড় দুলিয়ে বলল, সত্যি এসেছি আমি কেবল তোমার কাছে। তুমি নাকি আমার জন্য খাদ্যাভ্যাস পাল্টে ফেলেছো, কিন্তু আমি তো তোমার জন্য আমিষ খাওয়া শুরু করেছি। আমার জন্য? রূপসা তুতলালো, তার কণ্ঠ অবিশ্বাস্য। আমান আরো 2 কদম সামনে এসে জোর দিয়ে বলে উঠল, কেন নয়? তুমি এতটা সুইট একটা মেয়ে, কেন তোমার বিশ্বাস হচ্ছে না? এখনই নিয়ে আসো সকল ধরনের আমিষযুক্ত খাবার, তোমার সামনে আমি দাঁড়িয়ে প্রমাণ করে দিই। রূপসার কান্না পেল। ইস, মানুষটা কত ভালো। সে আলতোভাবে মাথা ঝাঁকিয়ে বলল, না, আমি তোমাকে বিশ্বাস করি। আমার জন্য তোমাকে কোনো প্রমাণ দিতে হবে না। আমান হতাশাজনক ঠক গেল আর মনে মনেই বলল, তোর বোনটা অতিরিক্ত বেশি বোঝে, আর তুই অতিরিক্ত বোকা। আমি কি জানতাম? যাই হোক, এটাই তো আমার শালি। তারপর মুখে হাসি ঝুলিয়ে কণ্ঠে মধু ঢেলে বলল, রূপসা, আমি কিন্তু প্রমাণ দিতে চাই। তোমাকে প্রমাণ দিয়ে যে আমি প্রসন্ন হব
তুমি কি চাও না আমি খুশি হই? রূপসার চোখে মুখে উপচে পড়া খুশি মাথা ছাকালো। তারপর এক ছুটে চলে গেল সে রান্নাঘরে। আমান ধূপ করে বসে পড়লো বারান্দায়। তারপর বিড়বিড়িয়ে বলল, বোন তুই অনেক ভালো, অ্যাটলিস্ট তোর হিটলের বোনটার চেয়ে শতগুণে ভালো। তোর বোনটা বোঝে একটা, ভাবে একটা, আর করে একদম তার বিপরীতটা। পরম আয়েশ নিয়ে খাবার খাচ্ছে আমান। তার দিকে পুলকিত দৃষ্টিতে তাকিয়ে আছে রূপসা। কারো খাবার যে এতটা সুন্দর হতে পারে জানা ছিল না তার। আঙ্গুলের কেবল নিজের ফাঁকটায় খাবার লাগছে আমানের। ফর্সা আঙুলগুলো তার মনে হচ্ছে শিল্পীর কোনো তুলির ব্রাশ। এত তৃপ্তি নিয়ে কেউ খেতে পারে ভাবতেই তার যেন আরও খিদে পেয়ে গেল। সে টুপ করে আমানের পাত থেকে ভাত নিয়ে গলায় চালান করে দিল। আমার বিস্মিত দৃষ্টিতে তাকালো তার দিকে। তার কণ্ঠে বিস্ময় ঢেলে বলল সে, তুমি কি খাওনি রূপসা? নিজের জন্য প্লেট নিয়ে এসো, একসাথে খাই। রূপসার লজ্জায় নুয়ে পড়ল। হুট করে হাতপিটগুলো যেন অসম্ভব রকমের বেড়ে গেল তার। ইস, মানুষটা কতটা ভাবে আমার জন্য। সে মিনমিনিয়ে সরেই বলল, না, আপনার খাবার খাওয়ার ধরনটা সুন্দর, আমি এইভাবে দেখছি। যদি আপনার নজর লাগে তাই আমিও খেয়ে নিলাম। আমার বুকের ভিতরটা সেট করে উঠল মুহূর্তে। মনে হলে কেউ কঠিন কিছু দিয়ে তার বুকে খুঁচিয়ে চলছে। হয়তো পুরাতন ব্যথা তাজা হলে মানুষের অনুভূতি এমনই হয়। সে যেন হারিয়ে যেতে লাগলো তাদের সেই মিষ্টি অতীতে। আমানের আজও মনে আছে সেই দিনের কথা। তখন তাদের মাঝে সম্পর্কটা তেমন গড়ে ওঠেনি। রূপকথার অনুভূতিগুলো বুঝতে পারে আমান। আর নিজের হৃদয়টাও যেন মাঝে মাঝে রূপকথার প্রহর গণেও তাও সে অনুভব করতে পারে। তেমনি এক সময় তারা রেস্টুরেন্টে গিয়েছিল। আমানের বার্থডে ছিল সেদিন। যদিও আমান এইসব পালন করা পছন্দ করে না, কিন্তু রূপকথার এক্সাইটমেন্টের কারণে তাকে ট্রিট দিতে নিয়ে গেছিল সে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? দুজনে বসে আছে একটা কর্নারের দিকে একটি টেবিলে। সবুজ হলুদ মিশেলের একটি লং স্কার্ট পরেছে রূপকথা। চুলগুলো খেজুর কাটা বেনি করা, মাথাটি আলতো দুলিয়ে কথায় ছুরি খুলে বসেছে সে। আর আমার মুচকি হেসে কেবল শুনছে। আচমকা বলে উঠল রূপকথা, আপনার সাথে আমার বিয়ে হলে কত ভালো হতো, তাই না ডক্টর? যে কোনো সংসার একজন বক্তা আর একজন শ্রোতা থাকবে, উত্তম। দেখুন না, এমনই যদি হয় দুইজনেই চুপ বা দুইজনেই বকবক করে তাহলে তো আর হবে না, তাই না? তবে দেখুন আমরা ভালো ম্যাচ করে। শুকানোতেই বিষম খেয়ে গেল আমানের। পরপর শব্দ তুলে কেসে উঠল সে। রূপকথা ফেলিয়ে তাকালো তার দিকে বোকা বোকা চোখ করে। আর কিছু জিজ্ঞাসা করার আগেই তাড়াতাড়ি বলে উঠল আমান, তুমি এখনো ছোট রূপকথা, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে খাবারে মন দাও। রূপকথা যেন সেদিন একটু দুঃখ পেয়েছিল, যা ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমানের। সেদিন রূপসার মতো সেম কথাটি রূপকথা বলেছিল তাকে যখন তারা পাস্তা খাচ্ছিল। আপনি কি আমার কথায় মাইন্ড করেছেন? মুখ ছোট করে বলল রূপসা। আমানের কেন যেন মেয়েটিকে দেখে মায়া হলো। মেয়েটির দুর্বলতার সুযোগ এভাবে মিথ্যা বলে নেওয়াটা হয়তো তার উচিত হয়নি। সে বুঝিয়ে বলতে চাইল কিছু, কিন্তু তখনই কারো পায়ের আওয়াজ কানে এলো তার। কেউ রূপসাকে ডাকতে ডাকতে এদিকটাতে আসছে। তার কণ্ঠস্বর একদম তার অচেনা নয় আমানের জন্য। রূপকথা, আনমনে বিড়বিড়ালো আমান। রূপসা নিচের দিকে মাথা নুয়ে কিছু ভাবাই মতো। আমান তার চোখের অলক্ষ্যে এক লাফে পার করলো বারান্দার রেলিং। হাতের কুইনের কাছে খানিকটা ছিলে গেছে তার এতে, কিন্তু সেদিকে তাকালো না সে, বরং আর একটু অন্যদিকে সরে ওখানে বসে দুবনের কথা শুনতে লাগলো। প্লেটটা হাতে রূপসাকে ফ্লোরে বসে থাকতে দেখে অতিরিক্ত অবাক হলাম আমি। মেয়েটার আবার কি হলো? এমনটা ভেবে গা ধরে নাড়া দিতেই চমকে তাকালো সে আমার দিকে। ভীতু চোখে সে তাকাচ্ছি তার চারপাশে। আর তা দেখে ভ্রু কুঁচকে এলো আমার। বুকের ওপর আড়াআড়ি হাত রেখে প্রশ্ন ছুড়লাম আমি, এখানে বসে বসে তোর কোন সাধু পুরুষের নামে তপ করছিস রূপসা? আমি সে। কি বলছিস তুই আবোল তাবোল? আবারও আমি ভ্রু কুঁচকে প্রশ্ন করলাম। এবার যেন লজ্জায় আভাস পেলাম আমি আর তার চোখে মুখে। সে মিটিমিটি হাসছে। আমি জহুরের দৃষ্টিতে দেখছি তাকে। হঠাৎ সে মুখে ওড়না চেপে সাহস্য কণ্ঠে বলল,
সে এসেছিল আপু শুধু আমার জন্য। আমি তাকে এখন খাওয়ালাম। আমি সে আর বলতে পারলো না, অতি লজ্জায় দৌড়ে পালালো। জায়গা ছেড়ে। আমি যেন তপ্তা মেরে গেলাম জায়গায় দাঁড়িয়ে। বুকের ভেতরটা তোলপাড় করে উঠলো আমার। কেমন গা হাত কাঁপছে যেন। আমি স্বর তুলে বাবাকে ডাক দিলাম আর ছুটলাম তার কাছে। বাবা আমানকে খুঁজছে পুরো বাড়ি, কিন্তু তার দেখা মিলল নি কোথাও। সবাই ভেবেছে আমার ভ্রম হয়েছে। রূপসা বলার কথাগুলো বাবাকে আমি আর বলিনি, কারণ আমি চাইনি এইসবের মাঝে আমার কোমল মনের বোনটিও কোনো ধরনের কষ্ট পাক। না চেয়েছি বাবার টেনশনের কারণ হতে। মনে মনেই ভাবলাম, রূপসার কি হ্যালুসিনেশন হলো? আবার মনে হলো যদি সত্যি সে আমান হয়। দৈত্য ভাবনায় মাথাটা যেন ফেটে যাচ্ছে আমার। আপাতত নির্মল বাতাসে খুব দরকার আমার। ঘড়িতে রাত্রে 9টা। আমি ছোট ছোট কদম ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বকুল আর বেলি ফুলের মিষ্টি সুবাস ভেসে আসছে বাতাসে। আমি চোখ বুঝে রেলিংয়ে 2 হাত রেখে দীর্ঘ নিঃশ্বাস টানলাম। ফুসফুসটা কেমন অতি সক্রিয় মনে হচ্ছে আমার এবার। বুকের ভেতর ধরে আসা ভাবটাও নেই। ঝিঁঝি পোকার ঝিঁঝির শব্দ আজ মনে হচ্ছে মধুর সঙ্গীত। হঠাৎ গেটটার কাছে দাঁড়িয়ে থাকতে দেখলাম এক পুরুষ অববয়। এই অববয় চিনতে একদমই ভুল হয় না আমার। বুকের উপর হাত গুজে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে আমার দিকে। আচমকা দূরে কোথাও বজ্রপাত হলো, আরও হলো কয়েকটি বার, আর এতেই দৃশ্যমান হলো তার চেহারা। শক্ত চোয়াল করে তাকিয়ে আছে সে আমার পানে। দৃষ্টিতে ক্ষোভ আর অস্পষ্টভাবে বললাম, আমান।